8 তারিখে প্রফেসর ইউনূস সাহেব গভর্নমেন্ট ফর্ম করার পরে উনি বসলেন। কিসের ভিত্তিতে গভর্নমেন্ট ফর্ম করেছেন? এই সংবিধানের ভিত্তিতে, বর্তমান যেটা আছে। উনি প্রফেসর ইউনূস শপথ নিলেন কেন? এই সংবিধানের ভিত্তিতে। আমাদের অ্যাডভাইজাররা শপথ নিলেন কেন? এই সংবিধানের ভিত্তিতে। আমাদের ইলেকশন কমিশনে ইলেকশন কন্ডাক্ট করলেন এই সংবিধানের ভিত্তিতে। আমরা শপথ নিয়েছি এই সংবিধানের, জুলাই সনদের ভিত্তিতে করে শপথ হয় না, মানে জুলাই সনদ কোনো পাশ হয় নাকি। কয়েকটি মজার ঘটনা বলুন, যে নতুন যারা এসছেন তারাও তো শিখছেন, তো শেখাতে তো অনেক ঘটনা ঘটে, স্মরণীয় ঘটনা ঘটে, মজার ঘটনা ঘটে, বিব্রতকর ঘটনাও ঘটে। তো সেই ধরনের কয়েকটি স্টোরি বলুন। আমরা দেখেছি একবার বিরোধী দলীয় নেতাকে স্পিকার, তখন যিনি স্পিকারের আসনে যিনি ছিলেন, আমার এই মুহূর্তে মনে নেই ডেপুটি স্পিকার ছিলেন নাকি আমাদের প্রধান স্পিকার ছিলেন, প্রধান বিরোধী দলীয় নেতাকে স্পিকারের পক্ষ থেকে পুরো বিধি বলে দেওয়া হচ্ছে যে উনি কী করা উচিত। উনিও তো নতুন, প্রাইম মিনিস্টারও নতুন, প্রাইম মিনিস্টার নিজেই বলেছেন। তো এই ধরনের কয়েকটি ঘটনা বলুন আমাদের দর্শকদের জন্য, যেই ঘটনাগুলি আসলে ভেতরে সংসদ সদস্যরাও তো রক্ত মাংসে গড়া মানুষ, তারাও শেখেন, আপনি একটু আগে যেটি বলেছেন। এট দ্য সেম টাইমে শেখার পথে অনেক মজার ঘটনাও ঘটে। শেখার পথে যে মানে মূলত যে ঘটনা ঘটে, যেমন 71 বিধি সাধারণত আসে, তারপর 68 বিধি আছে, 147 বিধি আছে। এইসব বিধিগুলা মোরাললেস আমাদের মাননীয় সদস্যরা শিখেছেন, কোশ্চেন করাটা শিখেছেন, সিদ্ধান্ত প্রস্তাবনাটা শিখেছেন। যে সদস্যরা মূলত যেখানে সমস্যা তৈরি হয় সেটা হলো মানে পয়েন্ট অফ অর্ডারে গিয়ে এই প্রবলেমটা হয়। পয়েন্ট অফ অর্ডার যখন উত্থাপন করেন মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার সাধারণত হয় একটা চলমান ঘটনা দিয়ে। আপনি যে কাজটা করছেন, এখন বর্তমান যে হাউসে যে বিজনেসটা চলে, সেই বিজনেসের উপরে কোনো ব্যত্যয় যদি ঘটে বা কোনো ভুল হয় বা কোনো মিস্টেক হয়, সেই ক্ষেত্রে এই কথাগুলো আসে পয়েন্ট অফ অর্ডার। তো মাননীয় সদস্যরা যে কোনো একটা বিষয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন মাননীয় স্পিকার পয়েন্ট অফ অর্ডার। তা মাননীয় স্পিকার সাধারণত যেটা বলে থাকেন, নিউ ফর্মুলেটির পয়েন্ট, আপনার ফর্মুলেট করেন যে কী সমস্যাটা কী। তো দেখা গেল ফর্মুলেট করার জন্য হি হ্যাজ গিভেন মানে 1 মিনিট টাইম। না জানার কারণে আমরা অনেক কিছু কাজ করি না, সেটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে চাই। সেটা হলো যে সংবিধানের কতগুলো স্টেজ আসে। যেমন একটা দেশ নতুন স্বাধীন হলো, ইউ উইল রাইট এ নিউ কনস্টিটিউশন, সেটা একটা নতুন সংবিধান, একটা দেশের জন্য নতুন সংবিধান আপনার প্রয়োজন। যেমন আমরা 72 সালে লিখেছি। আবার মার্শাল ল কামস দেন, সংবিধান অ্যাভোকেটেড হলো, তখন মার্শাল ল অনুযায়ী দেশ চলে, সংবিধানের কাজ করেন। আর একটা টাইম থেকে যে আপনি সংবিধান সংশোধন করবেন, যে এই কাজগুলো আপনি করবেন। তো এইটা হলো, এটা সাধারণত চলে। জুলাই সনদের নিয়ে আমরা একটা ডিবেকলের মধ্যে আছি ছোটোখাটো, বুঝতে পারাটা না বুঝতে পারাটা, আবার আমিও না বুঝতে পারি, সেটা হইতে পারে। আমি যেটা বুঝি সেটা হলো এরকমের, এই আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সংবিধান সংশোধন করবই করব, সংস্কার করি আর না করি। সংবিধানের প্রত্যেকটা লাইন পরিবর্তনই একটা নতুন সংস্কার। আমি এইটা রাখবো না, এইটা রাখবো, সে নিউ মানে সংস্কার করে। তা সেই ক্ষেত্রে আমরা যে জুলাই সনদের কথা বলি, আবার মানে হ্যাঁ বা না ভোটের কথা বলি ইত্যাদি ইত্যাদি। কোশ্চেন হলো, আমি এইরকম একটা উদাহরণ দিই, উদাহরণটা আপনাকে বলি এবং যারা দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা গাছ আপনি যদি কিনেন, সে গাছটা লাগাতে হলে মাটিই লাগবে, মাটি ছাড়া তোর গাছ লাগানো যাবে না। সেটা টবে লাগান, বালতির মধ্যে লাগান, পটে লাগান, অথবা মাটিতে লাগান। সংবিধানের যা কিছু করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সংবিধান সংশোধন করতেই হবে। 1950 সালে ইন্ডিয়ায় সংবিধান অ্যাডাপ্টেড হয়েছে, নতুন করে সংবিধান। এখন পর্যন্ত আজ 2026 সাল পর্যন্ত আপনার ধারণা কতবার পরিবর্তন হতে পারে, সংবিধান সংশোধন হতে পারে? 20-25 বার। বাংলাদেশে যদি 13-14 বার হয়, ভারতে তো অন্তত 30-40 বার হয়েছে। মজার ঘটনা শুনবেন, 106 বার। 1950 সাল থেকে এই সময় পর্যন্ত 106 বার সংবিধান সংশোধন হয়েছে। তারা নতুন করে লিখতে পারে না? তারা ওখানে কি লেখাপড়া জানার লোক কম আছে? তা সেই জন্য আমি এই সংশোধন এবং পুনর্লিখন, যেটি সংবিধান রচনার কথা বারবার, বা সংবিধান বাতিল করে নতুন করে লেখার কথা বারবার দাবি এসছে, গণপরিষদের কথা এসছে, এবং শপথ নেয়ার ক্ষেত্রে সংসদ সদস্য হিসাবে আপনারা শপথ নিয়েছেন, বিরোধী দল আবার সেখানে জুলাই সনদ অনুযায়ী তারা শপথ নিয়েছে। তো এই বিষয়গুলিও আমি ব্যাখ্যা জানবো। আমরা শপথ নিয়েছি এই নির্বাচনের আগে শাহাবুদ্দিন সাহেব, মানে কী বলে প্রফেসর ইউনূসের আগে হলো আন্দোলন। 24শে জুলাই মানে জুলাইয়ের আন্দোলনে আমরা 5ই আগস্ট এখানে আমরা যে অ্যাচিভ করার পর নিউ গভর্নমেন্ট ফর্ম করেছে, গভর্নমেন্ট ফর্ম করেছে 8 তারিখে গভর্নমেন্ট হচ্ছে, 5 তারিখে, 3 দিন ছিল না। 8 তারিখে প্রফেসর ইউনূস সাহেব গভর্নমেন্ট ফর্ম করার পরে উনি বসলেন। কিসের ভিত্তিতে গভর্নমেন্ট ফর্ম করেছেন? এই সংবিধানের ভিত্তিতে, বর্তমান যেটা আছে।
উনি প্রফেসর ইউনূস শপথ নিলেন কেন? এই সংবিধানের ভিত্তিতে। আমাদের অ্যাডভাইজাররা শপথ নিলেন কেন? এই সংবিধানের ভিত্তিতে। আমাদের ইলেকশন কমিশনে ইলেকশন কন্ডাক্ট করলেন এই সংবিধানের ভিত্তিতে। আমরা শপথ নিয়েছি এই সংবিধানের ভিত্তিতে। জুলাই সনদের ভিত্তিতে কোনো শপথ হয় না, মানে জুলাই সনদ কোনো পাস হয় না কিছু, ইটস নট পাস। জুলাই সনদ somebody signed it, all political parties or some political parties signed it at the South Plaza of Parliament, এবং সেখানে বসে তারা সাইন করেছে। সাইন করার পরে স্টিল নট, মানে ইটস নট পাসড, ইট ইজ জাস্ট পাসড। সো এইটা পাস হওয়ার পরে দেন সংবিধান ইনকর্পোরেটেড হবে। ইনকর্পোরেটেড হলে তাহলে একটা কথা, না হওয়া পর্যন্ত আমরা সংবিধান শপথটা নিয়েছি সংবিধান অনুযায়ী। আমাদের প্রেসিডেন্টও শপথ নেবে সংবিধান অনুযায়ী, নিয়েছে সংবিধান অনুযায়ী, বা এখন ডেপুটি স্পিকার সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন সংবিধান অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিয়েছে সংবিধান অনুযায়ী, মাননীয় মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে সংবিধান অনুযায়ী, আমরা শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। সেখানে একটা প্রবলেম হয়েছে, বিরোধী দল শপথ নিয়েছে দুইটা, একটা নিয়েছে সংবিধান সংশোধন, আর একটা কী নিয়েছে আমরা জানি না। তো দুইটা শপথ নিলে তারা জুলাই সনদের আলোকে, জুলাই সনদের আলোকে তোমরা শপথ নিতে পারেন না। কিসের ভিত্তিতে শপথ নেবেন? ইটস নট পাসড ইয়েট।